হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে। সামনে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। ভোটের পরেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো সব এক এক করে চলে আসবে। ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ রেজিস্ট্রেশন চলছে। এসএসসি সিজিএল এর নোটিফিকেশন কিন্তু বেজে গিয়েছে। তারপরেও কিন্তু সিএইচএসএল এর নোটিফিকেশন এসে গিয়েছে। এরপরে সিজিএল চলে আসবে, রেলওয়েরও এক্সাম চলে আসবে। তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জিকে ম্যারাথন ক্লাস শুরু করতে চলেছি, যেখানে প্রত্যেকটা ক্লাসে 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর করানো হবে এবং ইংলিশ ভার্সনে থাকবে এবং আমি কোশ্চেনগুলো বাংলাতে বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্র্যাকটিস সেট আজকে এক করব এবং সাথে আমি যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছিলাম সেগুলোও চলতে থাকবে। অল্টারনেট ডেতে আমি করানোর চেষ্টা করব একটা একটা করে, যাতে বোথ তোমাদের ক্লাসগুলো করানো হয়। তো ভিশন ডাব্লিউবিসিএস যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। দেখো, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার মোহাবিরা অ্যাটেন্ড কৈভাল্লা? নিচের কোন নদীর তীরে ভগবান মহাবীর কৈভল্য অর্থাৎ বোধি লাভ করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং খুবই বাছাই করা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে প্রশ্নোত্তর রয়েছে। প্রথমে কিছু ইতিহাসের প্রশ্ন তো দেখব। তো সঠিক উত্তর হবে অপশন বি, ঋজুপালিকা। ঋজুপালিকা নদীর তীরে মহাবীর কৈবল্য অ্যাটেন্ড করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউসড সাকা এরা? সাকা এরা বা শক যুগের শুরু নিচের কোন রাজা করেছিলেন? শক যুগ। সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট কনিষ্ক। সম্রাট কনিষ্ক 72 এডিতে সিংহাসনে বসান এবং এই 72 এডিতে সিংহাসনে বসার সময়টিকে স্মরণীয় করে রাখতে সেখান থেকে সাকা এরা বা শকযুগ শুরু করেন। 3 নম্বর প্রশ্ন দেখো, উইথ হুইচ অ্যামং দ্য ফলোইং বেদাস দ্য শতবথা ব্রাহ্মণা ইজ রিলেটেড টু? নিচের কোন বেদের সাথে শতবথা ব্রাহ্মণ সম্পর্কিত রয়েছে? প্রত্যেকটা বেদের সাথে কিছু রকমের ব্রাহ্মণ সম্পর্কিত রয়েছে। এখানে ব্রাহ্মণা মিন্স হচ্ছে এক ধরনের বৈদিক সাহিত্য। সঠিক উত্তর হবে অপশন বি, ইয়জুর্বেদা। ইয়জুর্বেদার সাথে শতবথা ব্রাহ্মণ সম্পর্কিত রয়েছে। আচ্ছা, ইয়জুর্বেদার অপর নাম কি? এটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। পুরোহিত দর্পণ। কেন পুরোহিত দর্পণ বলা হয় তাকে? ইয়জুর্বেদাতে যত রকমের রিচুয়ালস, আচার বিধি লেখা রয়েছে সেগুলোকে দেখে দেখে পুরোহিতরা কি করে থাকেন, সমস্ত নিয়মকানুন মেনে মেনে পুজো পার্বণ বা যজ্ঞ করে থাকেন। তো সেই জন্য এটাকে বলা হয় থাকে পুরোহিত দর্পণ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য অ্যাম্বাসাডার অফ এম্পারার জেমস ওয়ান হু রিচড ইন দ্য কোর্ট অফ জাহাঙ্গীর ইন 1615 ওয়াস? জেমস ওয়ানের, সম্রাট জেমস ওয়ানের কোন দূত জাহাঙ্গীরের রাজ দরবারে 1615 সালে এসে পৌঁছেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টে প্রশ্ন আমরা এনসিয়েন্ট থেকে দেখে নিলাম, 3টে প্রশ্ন মেডিভেল থেকে দেখব, তারপরে মডার্ন হিস্ট্রি থেকে দেখব, তারপরে পলিটি, জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্র্যাটেজিকে, এবং ধীরে ধীরে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাও অ্যাড করব। সঠিক উত্তর হবে অপশন বি, স্যার থমাস রো। স্যার থমাস রো 1615 সালে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, স্যার থমাস রো কত সালে জাহাঙ্গীরের দরবারে আসেন? সঠিক উত্তর হবে 1615 সালে। এবং জাহাঙ্গীর তাকে 400 মনসব প্রদান করেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে, যেখানে একটা ব্যাচে তোমরা 5টা আপকামিং এক্সামের প্রস্তুতি পাবে। কি কি? আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত এবং ফায়ার অপারেটর। তো আর দেরি না করে যোগাযোগ করো 9333111815 এ। বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ কমপ্লিট ভিডিও কোর্স, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউসড দ্য জাপ্তি সিস্টেম অ্যান্ড দহশালা সিস্টেম? নিচের কোন ব্যক্তি দুখানা
ব্যবস্থা জাপ্তি সিস্টেম এবং দহশলা সিস্টেম অর্থাৎ জাপ্তি ব্যবস্থা এবং দহশলা ব্যবস্থা ইন্ট্রোডিউস করেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা টোডরমল। ওকে, তো রাজা টোডরমল কে ছিলেন? বলতে গেলে তিনি ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী। 6 নম্বর প্রশ্ন, দ্য ফেমাস ট্রিটি অফ পুরন্দর was signed between Shivaji and which among the following in 1665? বিখ্যাত পুরন্দরের সন্ধি শিবাজি এবং নিচের কোন ব্যক্তির মধ্যে সংগঠিত হয়েছিল 1665 সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পুরন্দরের সন্ধি কত সালে হয়? সঠিক উত্তর হবে 1665 সালে। সঠিক উত্তর হবে অপশন বি, জয় সিং। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ইন 1896 1896 সালে সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ বেস্ট নোন ফর হুইচ অ্যামং দ্য ফলোইং? 1896 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনটা কেন গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে? 4টি অপশন ভালো করে দেখে উত্তর করবে। অপশন এতে রয়েছে ইন্ডিয়াস ন্যাশনাল সং ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম, ভারতের জাতীয় গান প্রথমবারের জন্য গাওয়া হয়। অপশন বি, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম, ভারতের জাতীয় সঙ্গীত প্রথমবারের মতো গাওয়া হয়। নাকি অপশন সি, ইন্ডিয়াস ট্রাই কালার ফ্ল্যাগ ওয়াজ হোয়েস্টেড ফর ফার্স্ট টাইম, নাকি ত্রিবর্ণ যে পতাকা সেটা প্রথম উত্তোলন করা হয়? কোন কারণে বিখ্যাত হয়ে রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে ইন্ডিয়াস ন্যাশনাল সং ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারতীয় জাতীয় গান গাওয়া হয়। ন্যাশনাল সং কি? বন্দে মাতারাম। বন্দে মাতারাম কে লিখেছিলেন? এটা আমরা সকলেই জানি, বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। কত সালে? 1882 সালে। কোথায় লিখেছিলেন? আনন্দ মঠে। এবং 1896 সালে জাতীয় সঙ্গীত, এই জাতীয় গানটা বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয় কোথায়? এটা ছিল ক্যালকাটা সেশন 1896। এবং ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম প্রথম গাওয়া হয় 1911 সালে। এটাও ছিল ক্যালকাটা অধিবেশন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট মিটিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন বম্বে ইন 1885 এডি আন্ডার দ্য লিডারশিপ অফ? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালের বম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে সভাপতিত্ব করেছিলেন নিচের কোন ব্যক্তি? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি। এবং কতজন এখানে যোগদান করেছিলেন? অ্যাটেন্ড অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড 72 ডেলিগেটস। ওকে, 72 জন এই প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, গান্ধী মেডাই বাট গান্ধীজিম উইল রিমেন ফর এভার ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গান্ধীজি সেড দিস? অর্থাৎ গান্ধী মারা যেতে পারে কিন্তু গান্ধীবাদ সর্বদা থেকে যাবে, নিচের কোন কংগ্রেস সেশনে গান্ধীজি এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, কারাচি অধিবেশন 1931 সালে। এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? পরীক্ষায় এসে থাকে সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভলিউশনারিজ হ্যাজ রিটেন বন্দি জীবন? নিচের কোন বিপ্লবী বন্দি জীবন লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বই, জেলে থাকাকালীন লিখেছিলেন নিচের কোন বিপ্লবী?
সঠিক উত্তর হবে অপশন বি, শচীন্দ্রনাথ সান্যাল। একটু ডিটেলসে দেখবো। দেখো, শচীন্দ্রনাথ সান্যাল ফাউন্ডেড দ্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো এখান থেকে টপিক থেকে প্রশ্ন আসতে পারে যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল। হি ওয়াজ ইনভলভড ইন গাদার কনস্পিরেসিতে বা ষড়যন্ত্রে তিনি যুক্ত ছিলেন, অ্যান্ড সেন্টেন্স টু লাইফ ফর হিজ ইনভলভমেন্ট। হি ওয়াজ ডিপোর্টেড টু সেলুলার জেল, তাকে সেলুলার জেলে পাঠানো হয় আন্দামান এবং নিকোবরে, এবং দেয়ার হি রোড দ্য বুক টাইটেল বন্দিজীবন ইন 1922। 1922 সালে এই বন্দিজীবন গ্রন্থটি তিনি সেখানে লেখেন। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ পলিটি থেকে প্রশ্ন তো দেখব। 10খানা প্রশ্ন আমরা ইতিহাস থেকে দেখলাম, এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। এবার আমরা কিছু সংবিধান থেকে প্রশ্ন তো দেখব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ নট ইনক্লুডেড ইন দ্য 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভিভিআই করবে, অর্থাৎ নিচের কোন রাজ্যটা ষষ্ঠ তফসিল বা 6th শিডিউলের অন্তর্গত নয়? বর্তমানে 6th শিডিউল নিয়ে খুব ব্রেকিং নিউজে আসছে, লাদাখ 6th শিডিউলে ঢোকার চেষ্টা করছে বা তকমা পাওয়ার চেষ্টা করছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মণিপুর। মণিপুর 6th শিডিউলের মধ্যে পড়ছে না, 6th শিডিউল স্টেটের মধ্যে পড়ছে না। বাদ বাকি মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম পড়ছে, কিন্তু মণিপুর পড়ছে না। ডিটেলসে দেখো। দেখো, 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ প্রভিশনস ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া ইন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। অর্থাৎ মাত্র 5টা রাজ্যের জন্য এই 6th শিডিউল বরাদ্দ রয়েছে, যেখানে ট্রাইবাল এরিয়াতে অ্যাডমিনিস্ট্রেশন গঠন করতে পারে এই সমস্ত রাজ্যরা নিজেদের মতো করে। ওকে, কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। ডিস্ট্রিক্ট অফ or the regional council in these states may after its first constitution make rules with the approval of governor। অর্থাৎ গভর্নরের অ্যাপ্রুভাল অনুযায়ী এই সমস্ত রিজিওনাল যে ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে তারা তাদের মতো করে আইন বানাতে পারে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং ক্যান রিমুভ দ্য গভর্নর অফ এ স্টেট ফ্রম অফিস? নিচের কোন জন কোনো একজন রাজ্যের গভর্নরকে তার পদ থেকে সরাতে পারে? গভর্নরকে অ্যাপয়েন্ট কে করেন প্রথম জানতে হবে। যিনি অ্যাপয়েন্ট করেন তিনিই রিমুভ করতে পারবেন। তো গভর্নরকে অ্যাপয়েন্ট করে থাকেন প্রেসিডেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন সি, রিমুভও করবেন কে? প্রেসিডেন্ট। 13 নম্বর প্রশ্ন দেখো, পাইথু হুলতাও ইজ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোইং কান্ট্রিজ? পাইথু হুলতাও নিচের কোন দেশের নিম্ন কক্ষের নাম? বিভিন্ন সংসদের নাম পরীক্ষা এসে থাকে বিভিন্ন দেশের। তো পাইথু হুলতাও কোন দেশের সংসদের নাম? সঠিক উত্তর হবে অপশন এ, মায়ানমারের। সংসদ সম্পর্কে আমি ডিটেলসে কিন্তু একটা ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 14 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সুকুমার সেন। ওকে, এবং তিনি 1950 থেকে 1958 পর্যন্ত তিনি এই চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এবং প্রথম যে নির্বাচন হয়েছিল 1951 সালে তারই দেখভালে হয়েছিল। 15 নম্বর প্রশ্ন দেখো, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আর্টিকেল 323A অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং আর্টিকেল 323B ট্রাইব্যুনালস ফর আদার ম্যাটার ইন এ নিউ পার্ট দেখো 14A ওয়াজ ইনসার্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 323A এবং আর্টিকেল 323B একটা নতুন পার্ট যেটা হচ্ছে 14A তে যুক্ত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর হবে অপশন সি, কনস্টিটিউশন 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংবিধান সংশোধন 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? 1976 সালে। তখন এটি প্রবেশ করানো হয় বা ঢোকানো হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান রিভিউ ইটস ওন জাজমেন্টস
অন দ্য বেসিস অফ হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস, নিচের কোন ধারার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টকে আবার রিভিউ করতে পারে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 137 অনুসারে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল থেকে প্রশ্নটা দেখব। দেখো, দ্য নর্থ ইস্ট ট্রেড উইন্ডস কজ হুইচ অফ দ্য ফলোইং ইন ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পূর্ব যে বায়ু সেটা নিচের কোনটি করে থাকে ভারতবর্ষের মধ্যে? চারটি অপশন দেখো, উইন্টার রেন ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, উইন্টার রেন ইন চেন্নাই, ডাস্ট স্ট্রম ইন থর ডেজার্ট, নাকি ইনক্লিমেন্ট কন্ডিশন ইন দ্য ইন্ডিয়ান হিমালয়াস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উইন্টার রেনস ইন চেন্নাই, অর্থাৎ চেন্নাইতে শীতকালে বৃষ্টিপাত ঘটে থাকে এই উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ু। ঠিক আছে, তো যে কারণে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেটা হবে তামিলনাড়ু বা চেন্নাই। একটা হচ্ছে নর্মাল বর্ষাকাল যখন মনসুন আসছে, আবার যখন সেই বাতাসটা অর্থাৎ সাউথ ওয়েস্ট হচ্ছে বাতাসের জন্য নর্মাল বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আবার নর্থ ইস্ট যখন বায়ু ফিরে আসছে তখন আবার বৃষ্টিপাত হচ্ছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ লার্জেস্ট নেট ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে ইরিগেটেড অর্থাৎ কি সেচ যোগ্য এরিয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। 19 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল as well as eastern Uttar Pradesh and Bihar is the part of which of the following গঙ্গা প্লেন, অর্থাৎ ভারতবর্ষের যে মধ্যভাগ এবং উত্তরপ্রদেশ এবং বিহার গঙ্গার কোন অংশে পড়ছে, গঙ্গার যে সমভূমি অংশটা পড়ছে সেটা কোন অংশে পড়ছে? চারটি অপশন, আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন, লোয়ার গঙ্গা প্লেন। সঠিক উত্তর হবে অপশন বি, মিডিল গঙ্গা প্লেনের মধ্যে পড়েছে, মধ্য গাঙ্গেয় সমভূমির মধ্যে এটা পড়ছে। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভার অরিজিনেটেড ফ্রম শাতপন্থ গ্লেসিয়ার, শতপন্থ গ্লেসিয়ার থেকে বা হিমবাহ থেকে নিচের কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অলকানন্দা। অলকানন্দা এই শতপন্থ গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে। এবং ভাগীরথী অরিজিনেটেড ফ্রম গঙ্গোত্রী। ওকে, 21, বানহিহাল পাস কানেক্ট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস, বানিহাল নিচের কোন দুটি স্থানকে সংযুক্ত করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, জম্মু এবং শ্রীনগরকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ম্যাচেস অফ ম্যানগ্রোভ ফরেস্ট অফ ইন্ডিয়া অ্যাট দেয়ার প্লেসেস আর কারেক্ট, অর্থাৎ কিছু রাজ্য এবং কিছু ম্যানগ্রোভ অরণ্য দেওয়া রয়েছে, তো কোনগুলো ম্যাচ করছে তোমাদের বলতে হবে। দেখো, অপশানে ভিতরকণিকা উড়িষ্যাতে অবস্থিত, অপশান বি সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, পিচাভরম তামিলনাড়ুতে অবস্থিত এবং করিঙ্গা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো কোনটা ঠিক, কোনগুলো ম্যাচ করছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1, 2, 3 and 4, অর্থাৎ সবগুলোই ঠিক রয়েছে। অর্থাৎ উড়িষ্যাতে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, পিচাবরম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে এবং অন্ধ্রপ্রদেশে করিঙ্গা দেখতে পাওয়া যায়। সুন্দরবন এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, আর পিচাভরম এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট।
23 নম্বর প্রশ্ন। এবার কিছু আমরা সায়েন্সের প্রশ্ন তো দেখব। দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং প্রিন্সিপাল ইজ ইউজড বাই ব্যাটস? বাদুড় নিচের কোন বৈজ্ঞানিক নীতিটা মেনে চলে বা ব্যবহার করে দিক নির্ণয়ের জন্য? 4টি অপশন রয়েছে, র্যাডার, সোনার, ল অফ রিফ্লেকশন নাকি ল অফ ডিফ্রেকশন? সঠিক উত্তর হবে অপশন বি, সোনার। সোনার ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেটিং অ্যান্ড রেঞ্জিং। অর্থাৎ ব্যাট নিজেদের মুখ থেকে এক ধরনের সাউন্ড প্রডিউস করে, সেই সাউন্ডটা সামনের জিনিসের ধাক্কাকে আবার ব্যাক করে, বাদুড় সেটাকে ক্যাচ করে এবং সামনে কিছু আছে কিনা সেটা ডিটেক্ট করে। 24, হুইচ অ্যামং দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্টস এ পারসেক? অর্থাৎ 1 পারসেক সমান কত লাইট ইয়ার্স? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 3.261 লাইট ইয়ার্স হয়ে যাবে 1 পারসেক। 25, what is the shape of meniscus when angle of contact is greater than 90 degree? অ্যাঙ্গেল অফ কন্টাক্ট যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে মিনিসকাস কি ধরনের হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কনভেক্স টাইপের হবে যদি 90 ডিগ্রির বেশি হয়। অর্থাৎ কেমন হবে মিনিসকাস? সেই লিকুইডটার এইরকম এইরকম হবে, ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রির বেশি হয়। দেখো ডিটেলসে, when angle of contact is greater than 90 degree the meniscus is convex. When angle of contact is less than 90 degree then the shape of meniscus is concave. When the angle of contact is equal to 90 degree the shape of meniscus is plane. ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 26 দেখো, what is the general trend for atomic radii of alkali metals as we move down from the group? অর্থাৎ কোনো একটা গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি তাহলে অ্যালকালি মেটালের ক্ষেত্রে তাদের অ্যাটমিক রেডি বা পারমাণবিক যে ব্যাসার্ধ বা ব্যাস সেটার পরিবর্তন কি রকম হবে? তো সঠিক উত্তর হবে অপশনে ইট ইনক্রিসেস। যত নিচের দিকে যাব তত একটা করে হচ্ছে কক্ষপথ বাড়তে থাকবে, তো অ্যাটমিক রেডি কি হবে? বাড়তে থাকবে। 27, which of the following metals has an ore named as malachite? ম্যালাচাইট নামে নিচের কোন মেটালের একটি আকরিক রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কপার। কপারের একটি আকরিকের নাম হচ্ছে ম্যালাচাইট। 28 দেখো, হুইচ অফ দ্য ফলোইং মেটাল হ্যাজ অ্যান ওর নেমড, দেখো, ক্যাসিটেরাইট। ক্যাসিটেরাইট নামে নিচের কোন মেটালের একটি আকরিক রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, টিন। টিনের সংকেত কি? এসএন। এবং এটা কি? SnO2। নেক্সট দেখো 29, কোবাল্ট ইজ কম্পোনেন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস? নিচের কোন ভিটামিনের একটি কম্পোনেন্ট হয়ে যাবে কোবাল্ট? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন B12। এর কেমিক্যাল নেম কি? সায়ানো কোবালামিন। ঠিক আছে, দেখো কোবাল এখান থেকে রয়েছে। ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে কি? রেটিনল। ভিটামিন ডি এর ক্যালসিফেরল। ভিটামিন ই এর টোকোফেরল। 30 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সেল ইন ম্যামেলিয়ান ব্লাড? স্তন্যপায়ী প্রাণীদের রক্তের মধ্যে সবথেকে বৃহত্তম কোষ নিচের কোনটি? অর্থাৎ নিচের কোন রক্ত কোষটি সবথেকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে?
চারটি অপশন রয়েছে দেখো, ইরেথ্রোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট নাকি ব্যাসোফিলস। সঠিক উত্তর হবে অপশন বি, মনোসাইট। 31, দেখো এ টেস্ট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য সেক্স অফ ফেটাস, অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করতে যে টেস্ট ব্যবহার করা হয়ে থাকে বা যে পরীক্ষাটা করা হয়ে থাকে সেটি নিচে কোন টেস্ট নামে পরিচিত রয়েছে, যেটা একটা ইল্লিগাল, ভ্রূণের সেক্স টেস্ট করা ইল্লিগাল কাজ, কিন্তু সেই টেস্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশানে, দেখো অ্যামিনো সিনথেসিস টেস্ট করা হয়ে থাকে ভ্রূণের ফেটাসের সেক্স নির্ধারণ করার জন্য। নেক্সট 32, দেখো কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো দেখে নেব। দেখো হু ড্রিউ দ্য পিকচার, কলের বাঁশি, এটা টি হবে না, কলের বাঁশি, ঠিক আছে, এই ছবিটা কে এঁকেছিলেন? যারা শান্তিনিকেতন গিয়েছো তারা উত্তরটা ভালো করেই করতে পারবে। সঠিক উত্তর হবে অপশন এ, রামকিঙ্কর বেইজ। 33, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, খুরাল। খুরাল হয়ে যাবে মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম। 34, দেখো গরবা অ্যান্ড গণপতি ড্যান্স ইজ প্রিভিলেন্ট ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া, নিচের কোন রাজ্যে আমরা গরবা এবং গণপতি নৃত্য দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। গুজরাটের একটা গুরুত্বপূর্ণ ড্যান্স হয়ে থাকে, সেটা কি? ডান্ডিয়া। 35, পোঙ্গাল ইজ এ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট, নিচের কোন রাজ্যে আমরা পোঙ্গাল উৎসবটিকে পালন হতে দেখে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুতে। 36, হু ইজ দ্য ক্রিয়েটর অফ কলোনেল ক্যারেক্টার, কলোনেল অর্থাৎ বাংলায় কর্নেল, কর্নেল চরিত্রটির স্রষ্টা নিচের কোন ব্যক্তি? বিখ্যাত বাংলা সাহিত্যের একটি চরিত্র কর্নেল। সঠিক উত্তর হবে অপশন বি, সৈয়দ মুস্তফা সিরাজ। 37, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান পেন্টিং, ভারতের চিত্রকলার জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নন্দলাল বোসকে। 38, শিবকুমার শর্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, শিবকুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, সন্তুর। 39, হোয়ার ইজ সেন্ট্রাল ফুড ল্যাবরেটরি লোকেটেড, নিচের কোন স্থানে কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার, খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মাইশোরে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, গৌতম বুদ্ধ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, গৌতম বুদ্ধ অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, একটু দেখবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহারে। ওকে, তো দুটো হোমওয়ার্ক রেখেছি, দেখে নাও, এবং এই হোমওয়ার্ক দুটোর উত্তর তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, অ্যাট হুইচ প্লেস মহাবীরা অ্যাটেন্ড নির্ভানা, নির্ভানা মিন্স হচ্ছে মারা যান, নিচের কোন স্থানে মহাবীর মারা যান? সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে করবে। হোমওয়ার্ক রইল। দ্বিতীয় প্রশ্ন,
নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। জিকে সিরিজটা শুরু করলাম আজকে থেকে এবং এইভাবে চলতে থাকবে জিকে সিরিজগুলো পরীক্ষা আসা পর্যন্ত, এবং সাথে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো ফলো করতে থাকো। এখান থেকে সেরা প্রস্তুতি তোমরা পাবে। শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিশন WBCS এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে। একটা ব্যাচে 5টা পরীক্ষা কভার হবে, আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত, পিএসসি, ফায়ার অপারেটর। তো যোগাযোগ করো 9333 111 815। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।